আজ সারা বিশ্ব জুড়ে এক অনুজীব, অদৃশ্য অনুজীব, তার বিরুদ্ধে বিশ্ব লড়াই করছে। তাই বিশ্বের প্রত্যেকটি দেশে আজ লকডাউন চলছে, ভারতবর্ষেও কিন্তু লকডাউন চলছে। আর এই লকডাউনের পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা তোমরা গৃহবন্দী, আর এই গৃহবন্দী থাকার সময় তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর সেই জন্যই বাঁকুড়া জেলা প্রশাসন, ডিএম সাহেব, ডিআই সাহেব থেকে শুরু করে সর্বশিক্ষা মিশন, যারা এই ই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে যারা এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করে যে সকল শিক্ষক মহাশয় রয়েছেন, মাননীয় শিক্ষক মহাশয়, যারা এই ই ক্লাস এর মাধ্যমে তোমাদের কাছে এই পড়া বিষয় পৌঁছে যাচ্ছে, বিশেষত মাননীয় শিক্ষক বন্ধু গৌতম দাস মহাশয়, অগ্নি ভাই থেকে শুরু করে, গোরাচাঁদ ভাই থেকে শুরু করে এবং আরও অন্যান্য যে সকল শিক্ষক মহাশয় রয়েছেন এই উদ্যোগ নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন আমাদের আজকের বিষয় ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের ফার্স্ট চ্যাপ্টার, প্রাকৃতিক ভূগোলে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। আমরা অবস্থান নির্ণয়ের আগে যেটা একটু বলবো যে আজকে দেখুন চারদিকে ত্রাস চলছে করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অবস্থান কি সেটা আমরা জানব। আমার একটা কবিতা মনে পড়ে গেল, 30 বছর আগে, হয়তো 30 কি 40 বছর আগে, আমার তো চাকরি জীবনে 30 বছর হয়ে গেল। 40 বছর আগে একটা কবিতা পড়েছিলাম, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কিন্তু আরেকটা কবিতা আমি পড়েছি সেই সময়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, ইতালি, জার্মানি, ফ্রান্স, প্রত্যেকটা দেশ কোভিড-19 বা করোনা ভাইরাসের সাথে তীব্র লড়াই করছে। আর সেখানে হসপিটালে যে সকল করোনা আক্রান্ত রোগী, তারা কিন্তু চিৎকার করে বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তাই ইতালি দেশটা কোথায় অবস্থিত, আমেরিকা যুক্তরাষ্ট্র কোথায় অবস্থিত, আমাদেরকে জানতে হবে। আমরা অবস্থান জানবো কি করে, অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি প্রথমে বুঝবো। তোমরা যারা বাড়িতে আছো তারা জানো যে আমাদের ভারতবর্ষের মুম্বাই, সেটা কোথায় অবস্থিত, তার অবস্থান কি। আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতবর্ষের ঠিক পশ্চিম দিকে অবস্থিত, আমাদের এখানে দিন চলছে, ওখানে এখন রাত্রি, তার অবস্থান কি, সেখানকার স্থানীয় সময় কেমন, অবস্থান জানলেই সেখানকার জলবায়ু কেমন, বিশেষত সেখানকার উষ্ণতা কেমন। যেমন কোনো একটা দেশ যদি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হয়, তাহলে সেখানকার জলবায়ু সারা বছর উষ্ণ এবং আর্দ্র। যদি মেরু অঞ্চলে অবস্থিত হয়, সেখানে সবসময় শীতল। তাই অবস্থান জানতে পারলে সেখানকার উষ্ণতা, জলবায়ু, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, যেমন নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত অরণ্য জন্মায়, আবার নাতিশীতোষ্ণ মণ্ডলে সেখানে পাইন, ফার, বার্চ, বিচ, অ্যালম ইত্যাদি সরলবর্গীয় অরণ্য জন্মায়, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদের চরিত্র, বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের অর্থনৈতিক সামাজিক কার্যাবলী থেকে শুরু করে সমস্ত জিনিস আমরা জানতে পারি। আবার এখন প্রচুর পিপিই কিট দরকার, যে সকল স্বাস্থ্যকর্মী থেকে বিভিন্ন ডাক্তার থেকে শুরু করে নার্স, যারা ফ্রন্ট লাইনে এই করোনা যুদ্ধের লড়াইয়ে সামিল হয়েছে, সেই পিপিই কিট ভারতবর্ষে তুলনামূলকভাবে কম আছে। তাই জাপান থেকে, চীন থেকে আসছে, জাহাজে করে আসছে বা বিমানে করে আসছে। জাহাজে করে জলপথে যখন আসছে, সেই জলপথে জাহাজটার অবস্থান কোথায় আছে, হঠাৎ কোনো একটা জাহাজ কি হয়েছে না, সেখানে একটা বিপদগ্রস্ত হয়ে গেছে, সেখানে প্রচুর জাহাজে যাত্রী আছে,
প্রচুর পাইলট আছে, তাদেরকে উদ্ধার করতে গেলে সেই জাহাজটার অবস্থান কোথায়, কোথায় কত ডিগ্রি অক্ষাংশ বা কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে জাহাজটা রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের জানার দরকার আছে। অর্থাৎ সেই জাহাজকে উদ্ধার করার জন্য, যাত্রীদের উদ্ধার করার জন্য আমাদের অবস্থান জানার প্রয়োজন রয়েছে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা আমার ছাত্র, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমি তো আমার স্কুলের সবাইকেই প্রায় চিনি। আমি এই অবস্থান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব যে সহদেব, আমি যেহেতু তোমাদের নাম জানি অনেকে, তোমার বাড়ি কোথায়? তুমি বলবে আমার বাড়ি কালজুড়ি। অবস্থান বলবে। আমি যদি জিজ্ঞাসা করি কালজুড়ি কোথায় অবস্থিত, তুমি বলবে নড়রা গ্রাম পঞ্চায়েতে, নড়রা জিপিতে বা নড়রা অঞ্চলে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি নড়রা অঞ্চল কোথায় অবস্থিত, তুমি বলবে বাঁকুড়া ব্লক 2 এ, অর্থাৎ 2 নম্বর ব্লকে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বাঁকুড়া ব্লক 2 কোথায় অবস্থিত, তুমি বলবে বাঁকুড়া সাব ডিভিশন, বাঁকুড়া মহকুমা। আবার বাঁকুড়া মহকুমা যদি বলি, জিজ্ঞাসা করি, তুমি বলবে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলা কোথায় অবস্থিত? না পশ্চিমবঙ্গে অবস্থিত। আবার পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত বললে তুমি বলবে ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায় অবস্থিত বললে তুমি বলবে এশিয়া মহাদেশে। আবার এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত বললে তুমি বলবে পৃথিবীতে। অর্থাৎ পৃথিবী, এই পৃথিবী, এই পৃথিবীর কোথায় তোমার কালজুড়ি? পৃথিবী যদি সমতল হতো, কারণ তোমরা 9-এর প্রথম চ্যাপ্টারে পড়েছো পৃথিবী অভিগত গোলাকার, গোলকাকৃতি। আজকে যদি একটা মাঠ আমি ধরছি, মাঠ সমতল, একটা ফুটবল মাঠ, প্রত্যেক স্কুলের পাশে ফুটবল মাঠ আছে। এই ফুটবল মাঠে একটা প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছে, তার অবস্থান তুমি বলে দিতে পারবে যদি পৃথিবী সমতল হতো। পৃথিবী কিন্তু গোল, অভিগত গোলাকার, তোমরা জানো। এখন এই জায়গাটা যদি হতো একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে, তুমি কি করতে? না এইখান থেকে একটা অনুভূমিক সরলরেখা আর এখান থেকে একটা উল্লম্ব সরলরেখা টেনে দিতে, দিয়ে বলতে দক্ষিণ দিক থেকে 50 মিটার দূরে আছে, আর পশ্চিম থেকে পূর্ব দিকে এই প্লেয়ারটা 75 মিটার দূরে আছে, যদি সমতল পৃথিবী হতো। কিন্তু যেহেতু পৃথিবী সমতল নয়, গোলাকার, তাই আমি একটা গোলাকার পৃথিবী, এই যে একটা গোল পৃথিবী যদি তুমি দেখো, এখন আমি তোমাকে এই গোলাকার পৃথিবীতে আমি এটা একটা ক্ষুদ্র প্রতিরূপ এঁকেছি। এই জায়গায় আমি তোমাকে একটা দাগ দিয়ে দিলাম, এটা তোমার কালজুড়ি। তুমি বলতে পারবে? সমতল হলে পৃথিবী তুমি বলে দিতে পারতে এত মিটার দূরে আছে, এত মিটার দূরে আছে। কিন্তু গোলাকার পৃথিবীতে কোন স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে এই রৈখিক দূরত্বের সাহায্যে হয় না। গোলাকার পৃথিবীতে কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য আমাদেরকে কৌণিক দূরত্ব পরিমাপ করতে হবে। এখন আমরা আসবো কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বটা কি? তোমরা জ্যামিতিতে পড়েছো যে কৌণিক দূরত্ব এই রকমের। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এইখানে একটা বিন্দু আছে বা একটা স্থান, এই জায়গাতে, এই স্থানটা থেকে একটা সরল রেখা টানলাম, যেটা ব্যাসার্ধ। এটা যদি এ স্থান হয়, তাহলে পৃথিবীর কেন্দ্রের সাথে এই একটা কোণ উৎপন্ন হবে। এটাকে আমি যদি বি ধরি আর সি অর্থাৎ পৃথিবীর কেন্দ্র সেন্টার ধরি, তাহলে কোণ এ সি বি, আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ এ এবং বি এর মধ্যে কৌণিক দূরত্ব হচ্ছে 50 ডিগ্রি। আর এই কৌণিক দূরত্বের সাহায্যে, এই কৌণিক দূরত্বের সাহায্যে আমাদের কোন স্থানের অবস্থান, বিশেষত অক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা অঙ্কন করা হয়ে থাকে। এই অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে
গোলাকার পৃথিবীতে কোন স্থানের কিন্তু অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। এখন অক্ষাংশ কি? আমরা আসবো অক্ষাংশ এবং অক্ষরেখা। অক্ষাংশ ও অক্ষরেখা। এখন অক্ষাংশ আমরা কাকে বলবো? না নিরক্ষরেখার উত্তর অথবা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের আমরা বলছি অক্ষাংশ। তাহলে এখন অক্ষাংশ নিরক্ষরেখা চলে এলো, তাহলে আমাদেরকে এখন জানতে হবে নিরক্ষরেখা। নিরক্ষরেখা কাকে বলে? আমরা জানি, তোমরা জানো যে এই যে গ্লোবটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই গ্লোবের এই একটা বিন্দু আছে যেটাকে সুমেরু, আর দক্ষিণ দিকে একটা বিন্দু আছে যেটার নাম হচ্ছে কুমেরু। তোমরা গ্রামাঞ্চলের ছেলে যারা আছো বা শহরাঞ্চলে তোমরা পেয়ারা দেখেছো। এই গ্লোবটা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। আমি একটা পেয়ারার সাথে তুলনা করছি। পেয়ারা দেখবে, একটা পেয়ারা অনেকটা গোল পৃথিবীর মতো। তো পেয়ারার উপর দিকে একটা বোঁটা থাকে, দেখবে গাছের সাথে লটকে থাকে। ওই যে জায়গাটা গাছের সাথে লটকে থাকে ওই বিন্দুটাই হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে সুমেরু। আবার ওই পেয়ারাটা নিচের দিকে দেখবে একটা ফুল থাকে, আর ওই ফুলটা হচ্ছে দক্ষিণ বিন্দু বা কুমেরু। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় একটা পৃথিবী। আমি একটা গোলক এঁকেছি যার উত্তর মেরু, এইটা যেটা বলছিলাম পেয়ারাটা যেটা গোটা আছে গাছের সাথে লটকে থাকে, আর এখানে ফুলটা আছে, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এখন নিরক্ষরেখা কাকে বলে? না উত্তরে সুমেরু এবং দক্ষিণে কুমেরু, আপেলের ফুল এবং গোটা তার মাঝ বরাবর, অর্থাৎ সুমেরু এবং কুমেরুর সমদূরবর্তী সমান দূরত্ব পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা টানা হয়েছে, উত্তরে সুমেরু এবং দক্ষিণে কুমেরু, এর সমদূরবর্তী সমান দূরবর্তী পৃথিবীর মাঝখান দিয়ে যে বৃত্তাকার রেখাটি টানা হয়েছে, এই বৃত্তাকার রেখাটি, এটির মান হচ্ছে 0 ডিগ্রি। এটিকে বলা হয় নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা কাকে বলে যদি আসে তখন কি বলবে তোমরা? পরীক্ষাতে যদি আসে তখন তোমরা বলবে যে সুমেরু এবং কুমেরুর সমদূরবর্তী পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রসারিত হয়েছে এবং যার মান হচ্ছে 0 ডিগ্রি, সেই কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে আমরা বলছি নিরক্ষরেখা। কাল্পনিক কেন? না পৃথিবীর উপর দিয়ে এরকমের কোনো রেখা কিন্তু নেই, সবই কল্পনা করে টেনে নেওয়া হয়েছে পৃথিবীতে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের স্বার্থে। আমরা যেটা আসবো এরপরে অক্ষাংশ, তাহলে নিরক্ষরেখা হলো। এখন নিরক্ষ রেখা বরাবর, তার আগে একটু বলে নিই যে নিরক্ষীয় তলটা কি, কারণ এরপরে আসবে নিরক্ষীয় তল। দেখো ওই পেয়ারাটাকে ওই যে পেয়ারাটার কথা বলছিলাম, মাঝ বরাবর একটা রেখা তুমি পেয়ারাটাতে টেনে দাও, এবার কেটে দিতে হবে। কিভাবে কাটবে? যেভাবে পেয়ারা কাটে সেভাবে নয়, কিন্তু পেয়ারাটা কাটতে হবে। দেখবে আমার মা, কাকিমা, জেঠিমা, বৌদি যারা আছেন তারা কিন্তু দেখবে বেগুন ভাজা কাটে। বেগুন যখন ভাজে সে বেগুনটাকে কাটা হয়ে যাবে গোল গোল। তো পৃথিবীকে এরকম গোল ভাবে ওই পেয়ারাটাকে যেমন কেটে দিলে, তো পৃথিবীকে তো কাটা যাবে না, পৃথিবীকে কাল্পনিক ভাবে কাটতে হবে। তা পৃথিবীকে কাল্পনিক ভাবে
যদি কেটে দেওয়া হয়, যে তল পাবে, এই যে তল, এই তল, যে তল পাওয়া যায়, এই তলটাই হচ্ছে নিরক্ষীয় তল। তাহলে নিরক্ষীয় তল কি না, আমরা বলবো পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর কাল্পনিকভাবে যদি কেটে দেওয়া হয়, তাহলে যে তলটা পাওয়া যায় সেই তলটাই হচ্ছে নিরক্ষীয় তল। এখন আমরা আবার আসবো, এবারে চলে আসবো সোজা যেটা লিখেছি অক্ষাংশ। এখন এইটা হচ্ছে নিরক্ষরেখা, 0 ডিগ্রি লিখেছি। ভূপৃষ্ঠের উপর এই একটা স্থান রয়েছে। আমি একটু আগে বলছিলাম অক্ষাংশ কাকে বলে না, নিরক্ষরেখার উত্তরে, উত্তর দিকটা। আমরা তার আগে একটু বলে নিই, এই নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর দিকটাকে বলে উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর এই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয়। আমরা জানি সূর্য নিরক্ষরেখাতে সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং নিরক্ষীয় অঞ্চলে তোমরা জানো যে দিন রাত্রি সমান, 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি। বিষুব কথাটার অর্থ হচ্ছে দিন রাত্রি সমান। যেহেতু 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি, তাই এই নিরক্ষরেখার অপর নাম হয়ে গেছে বিষুব রেখা। এখন নিরক্ষরেখা 0 ডিগ্রি কেন না, নিরক্ষরেখার কেন্দ্র, আমি ওই যে আঁকছিলাম এইভাবে, এটা যদি নিরক্ষরেখা হয়ে থাকে, এই নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একটাই, আর সেই জন্য নির্যুক্ত অক্ষ, অর্থাৎ অক্ষোন্নতি শূন্য, সেই জন্য এটা নিরক্ষরেখা এবং এর মান হচ্ছে 0 ডিগ্রি। এখন এবং এর কোণ সমান, যেহেতু নিরক্ষরেখা এইটা। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে অক্ষাংশ। এই একটা স্থান ভূপৃষ্ঠের উপর, এটা পৃথিবীর কেন্দ্র। এই জায়গা, এটা একটা স্থান। এই স্থান থেকে একটা সরলরেখা অর্থাৎ ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টেনে দিলাম, একটা কোণ উৎপন্ন হলো। এই কোণটার মান আমি ধরে নিলাম 23 ডিগ্রি। 23 ডিগ্রি কোণ, এই কোণটার মান হচ্ছে 23 ডিগ্রি। অর্থাৎ এই স্থানটা, এটা যদি আমি এ বলি, এ স্থানটা কৌণিক দূরত্ব হচ্ছে 23 ডিগ্রি এবং এ স্থানটা অক্ষাংশ হচ্ছে 23 ডিগ্রি। যেহেতু উত্তর গোলার্ধ, সেজন্য 23 ডিগ্রি নর্থ, অর্থাৎ 23 ডিগ্রি উত্তর। তাহলে অক্ষাংশ বলতে কি বুঝি? তাহলে আমরা বলবো ভূপৃষ্ঠের উপর অবস্থিত, ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন স্থান থেকে যদি একটা সরল রেখা নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টানা যায়, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, এই কোণটাই হচ্ছে ওই স্থানটা অক্ষাংশ। আমি এখানে যেহেতু এই কোণটার মান 23 ডিগ্রি, তাই এ স্থানটা অক্ষাংশ হচ্ছে 23 ডিগ্রি উত্তর বা 23 ডিগ্রি নর্থ। আবার ভূপৃষ্ঠের যদি দক্ষিণ দিকেও আঁকে কোনো একটা স্থান আমি দেখাই, তাহলে এইখানে যদি তাহলে এই একটা কোণ এঁকে দিলে এই কোণটার মান দক্ষিণ দিকের অক্ষাংশ বোঝাবে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তর অথবা দক্ষিণে কোন স্থানে কৌণিক দূরত্বই হচ্ছে সেই স্থানের অক্ষাংশ। এখন এরপরে আসবো, তাহলে অক্ষরেখা কি? অক্ষাংশ অক্ষরেখা না একই অক্ষাংশ বিশিষ্ট বা সম অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখার দ্বারা যোগ করা যায় তাকেই আমরা বলবো অক্ষরেখা। যেমন এই একটা অক্ষাংশ কত? 23 ডিগ্রি। এই স্থানটাও সেম, এই স্থানটাও সেম, এই স্থানটাও সেম, এই স্থানটা দেখো, এই স্থানগুলোকে আমি যোগ করে দিলাম। অতএব এই রেখাটা হয়ে গেল 23 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে
যে কাল্পনিক রেখার দ্বারা যোগ করা যায় তাকে আমরা বলছি অক্ষরেখা। আবার এখন অক্ষরেখা সম্পর্কে যদি বলতেই হয় তাহলে আমাদেরকে যেটা দেখাতে হবে যে এটা ধরে নিলাম নিরক্ষরেখা, এখানে রয়েছে 90 ডিগ্রি সুমেরু বিন্দু, আবার এইখানেও রয়েছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি নর্থ, এটা 90 ডিগ্রি সাউথ, এটা সুমেরু বিন্দু। এই নিরক্ষরেখা থেকে এক ডিগ্রি পর পর উভয় দিকে নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি পর পর, যদিও আমি 1 ডিগ্রি দেখাইনি, অনেক ডিস্টেন্সটা বেশি দেখিয়েছি। নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি উত্তর, 2 ডিগ্রি উত্তর করে 90 ডিগ্রি। নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি পর পর উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিকে যে 89টি করে রেখা টানা যায়, কারণ যেহেতু এটা হচ্ছে বিন্দু, সুমেরু বিন্দু, আর দক্ষিণ দিকেরটা কুমেরু বিন্দু, তাই 89টি রেখাকে আমরা বলছি এক একটি অক্ষরেখা। তার মানে 89 প্লাস 89 178, তাহলে 89 উত্তর দিকে প্লাস 89 সমান 178, প্লাস নিরক্ষরেখাটাও যেহেতু একটা অক্ষরেখা, প্লাস 1 সমান 179টি রেখা কিন্তু আমাদের অক্ষরেখা রয়েছে। আবার আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। অর্থাৎ এটা যদি নিরক্ষরেখা হয়, এইখানে যদি একটা 1 ডিগ্রি অক্ষরেখা, আমি টানতে পারছি না, এই 1 ডিগ্রি অক্ষরেখা এর মধ্যে এই 0 ডিগ্রি এবং 1 ডিগ্রি উত্তরের মধ্যেও আবার 60টা রেখা টানা যাবে, আবার 1 মিনিটের মধ্যেও আবার 60টা সেকেন্ডের কিন্তু অক্ষরেখা টানা যায়। এখন অক্ষরেখার বৈশিষ্ট্য ছবি অনুযায়ী দেখো, অক্ষরেখাগুলি কি না পূর্ণবৃত্ত, কারণ দেখো পৃথিবী গোলাকার, অর্থাৎ একটা অক্ষরেখাই সব পূর্ব পশ্চিমে। এটা দেখো আমি একদিকটা টেনেছি 2 ডাইমেনশন, এটা হলে পুরো, অর্থাৎ একটা ফুটবল কোথায় পাবো বা পেয়ারাটার কোথায় পাবো, ওই গায়ে গায়ে, অর্থাৎ বিপরীত দিকেও আছে। সেজন্য অক্ষরেখাগুলি আমরা বলবো পূর্ণ বৃত্তাকার। তারপরে কি বলবো না, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। সমান্তরাল সরলরেখা কাকে বলে না, যে দুটো সরলরেখা কেউ কাউকে মিট করবে না, ছেদ করবে না। রেল লাইন, একটা লাইন আর একটা লাইন পরস্পর কিন্তু সংযুক্ত হয় না। অক্ষরেখাগুলি পরস্পরের কিন্তু সমান্তরাল। আর সমান্তরাল মানে দুটির মধ্যবর্তী দূরত্ব সমান, অর্থাৎ দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সমান, এবং এই দূরত্ব হচ্ছে 111 কিলোমিটার প্রায়। তো পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির জন্য এই দূরত্বটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে যেটা থাকে, মেরু অঞ্চলে কিন্তু 1% বৃদ্ধি পায়। আমরা যেটা আসছিলাম যে অক্ষরেখাগুলির কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। একই অক্ষরেখায়, এই যে যেমন নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু, একই অক্ষরেখায় মোটামুটি ভাবে একই রকমের জলবায়ু বিরাজ করে থাকে। আবার অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি। তারপরে এই অক্ষরেখাগুলি দেখো ছোট হতে হতে, এর পরিধি ছোট হতে হতে একেবারে মেরুতে গিয়ে বিন্দুতে পরিণত হয়। অর্থাৎ অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, তারপরে এই অক্ষরেখাগুলি ছোট হতে হতে, এদের পরিধি ছোট হতে হতে মেরুতে গিয়ে বিন্দুতে পরিণত হয়। একই অক্ষরেখায় একই সময় সূর্যোদয়, সূর্যাস্ত এবং মধ্যাহ্ন হয় না, কারণ পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এখানে আগে সূর্য উঠবে, তারপরে এখানে, তারপরে এখানে, অর্থাৎ একই সময় সূর্যোদয়
মধ্যাহ্ন সূর্যাস্ত কিন্তু অক্ষরেখায় হয় না। আমরা যেটা আলোচনা করছিলাম যে নিরক্ষীয় তল যেমন বললাম, আমরা বলবো যে এবার গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখা সম্পর্কে বৈশিষ্ট্য পরে আমরা গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখা আমরা বলবো। এই গুরুত্বপূর্ণ অক্ষরেখার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ অক্ষরেখাটা যেটা তোমাদেরকে দেখিয়েছি এর আগে, আমি নিরক্ষরেখা বলেছি। এবারে নিরক্ষরেখার সাথে সাথে যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা, তারপরে রয়েছে মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা এবং সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু। তার মধ্যে এইটা হচ্ছে আমরা যেটা আসছিলাম, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে। নিরক্ষরেখার কেন্দ্র আমি একটু আগে বোঝাচ্ছিলাম তোমাদেরকে, নিরক্ষরেখার কেন্দ্র পৃথিবীর কেন্দ্র একটাই। নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, আর সেই জন্য নিরক্ষরেখাকে বলা হয় মহাবৃত্ত। মহাবৃত্ত কাকে বলে যদি তোমাদের যদি পরীক্ষাতে আসে, তখন তোমরা একটা কথাই বলবে যে ভূপৃষ্ঠের উপর প্রসারিত যে সকল অক্ষরেখাগুলো মধ্যে যেটা সবচেয়ে বড়, যার কেন্দ্র পৃথিবীর কেন্দ্র এক এবং যে পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে, তাকেই বলা হয় মহাবৃত্ত। এই অক্ষরেখা যেগুলো আমি দেখাচ্ছিলাম, এই অক্ষরেখাগুলোর মধ্যে নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর গেছে। মাঝ বরাবর মানে আমরা জানি পৃথিবীর মাঝখানটা স্ফীত, তাহলে পৃথিবীর নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি। এবং সাথে সাথে নিরক্ষরেখার পরিধি শুধু নয়, নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই, এবং নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করেছে, সেই জন্য নিরক্ষরেখা মহাবৃত্ত। তারপরে যে গুরুত্বপূর্ণ অক্ষরেখাটাকে আমরা আঁকবো সেটা হচ্ছে 23.5 ডিগ্রি বা 23.1 ডিগ্রি উত্তর, এটাকে আমরা বলছি কর্কটক্রান্তি রেখা। তাহলে কর্কটক্রান্তি রেখা কাকে বলে যদি আসে পরীক্ষাতে, তখন তোমরা কি বলবে? ওই একই না। নিরক্ষরেখা থেকে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর দিকে অবস্থিত যে রেখাটি পূর্ব থেকে পশ্চিম দিকে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, সেই 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখাটিকে, বৃত্তাকার কাল্পনিক অক্ষরেখাটিকে তোমরা বলছো কর্কটক্রান্তি রেখা। আবার এইখানে আরেকটা রেখা গেছে গুরুত্বপূর্ণ অক্ষরেখা, সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা। আবার এখানে একটা অক্ষরেখা গেছে, এটার মান হচ্ছে 66.5 ডিগ্রি, এটা সুমেরু বৃত্ত রেখা। আবার এখানে একটা গেছে, এটা হচ্ছে কুমেরু বৃত্ত রেখা, এটা সুমেরু বিন্দু, আর এখানে রয়েছে কুমেরু বিন্দু। অক্ষরেখার এবারে অক্ষাংশের ভিত্তিতে এই অক্ষরেখা, গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর তাপমণ্ডলে ভাগ করবো। অক্ষাংশের ভিত্তিতে তাপমণ্ডল আমরা এই জায়গাতে, আমি একটু আগে তোমাদেরকে সূর্যের ব্যাপারটা এঁকে দেখাচ্ছিলাম যে সূর্যের পতন কোণের তারতম্য অনুসারে পৃথিবীকে 3টে তাপমণ্ডলে ভাগ করা যায়। এই জায়গাতে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা, এই অঞ্চলে সূর্য লম্ব হবে, প্রায় লম্ব হবে কিরণ দেয়। নিরক্ষরেখায় তো সারা বছর লম্ব হবে, বাকিটায় প্রায় লম্ব হবে কিরণ দেওয়ার জন্য। এই অংশটাকে আমরা বলছি কি না, এই অংশটাকে আমরা বলছি উষ্ণমণ্ডল। সূর্য এখানে উষ্ণমণ্ডল, কেননা এখানে সূর্য লম্ব হবে কিরণ দেয়, লম্ব হবে কিরণ দেওয়ার জন্য উষ্ণতা এখানের বেশি। সূর্যের যে রশ্মিটা সেটা কম বায়ুস্তর ভেদ করে এখানে আসছে। আবার এই জায়গায় সূর্য কিন্তু তির্যক ভাবে কিরণ দিচ্ছে এই জায়গায়, সেজন্য
কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখা, এই অংশটা, এই যে সাদা অংশটা যেটা দেখাচ্ছি, এই অংশটা, এইটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে 1 নম্বর উষ্ণমণ্ডল, এই দুটোকে আমরা বলছি নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই অংশটাতে সূর্য অত্যন্ত বিক্ষিপ্তভাবে কিরণ দেয়। এই যে সাদা অংশটা যেটা দেখিয়ে দিচ্ছি, এই অংশটা অর্থাৎ সুমেরু বৃত্ত থেকে সুমেরু এবং কুমেরু বৃত্ত থেকে কুমেরু পর্যন্ত যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটাতে সূর্য অত্যন্ত বিক্ষিপ্তভাবে কিরণ দেয়। এখানে 6 মাস দিন 6 মাস রাত্রি অনুভূত হয় এবং এই অঞ্চলটাকে আমরা বলছি হিমমণ্ডল। আর এই হিমমণ্ডলটাকে দুভাগে ভাগ করা যায়, উত্তর গোলার্ধেরটাকে বলে উত্তর হিমমণ্ডল, এটা দক্ষিণ হিমমণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডলটা, এটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা কিন্তু দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আমরা অক্ষাংশের ভিত্তিতে উচ্চ, মধ্য এবং নিম্ন অক্ষাংশ বলি। যেমন 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত এটাকে বলে নিম্ন অক্ষাংশ, মানে উভয় দিকে, উত্তর এবং দক্ষিণ দিকে। 60 ডিগ্রি পর্যন্তকে বলে মধ্য অক্ষাংশ, 60 থেকে 90 উত্তর এবং দক্ষিণকে বলা হয় কি বলা হয় না, এইটাকে বলা হয় একেবারে উচ্চ অক্ষাংশ। অর্থাৎ নিম্ন অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ এবং মধ্য অক্ষাংশ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা আসবো দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখা। এখন দ্রাঘিমা আর দ্রাঘিমা রেখা, তোমরা ছোট থেকে গ্লোব দেখছো, প্রাইমারি স্কুল থেকে গ্লোব এইভাবে থাকে, কারণ এই কোণটা হচ্ছে, এই যে কোণটা যে কোণে হেলে থাকে সেটা 66.5 ডিগ্রি, তোমরা জানো। এইভাবে এই গ্লোবে যে রেখাগুলো সুমেরু থেকে কুমেরু অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তার লাভ করেছে, এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এখন দ্রাঘিমা রেখা, তার আগে দ্রাঘিমা বলতে আমরা কি বুঝি? আমরা বলবো মূল মধ্যরেখা পূর্ব এবং পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় সেই স্থানের দ্রাঘিমা। এখন এই যে বৃত্তটা পৃথিবীর যেটা এঁকেছিলাম, এখানে আমরা দেখেছিলাম এটা পৃথিবীর কেন্দ্র ধরে নিলাম, এটা নিরক্ষরেখা এবং নিরক্ষীয় তল আমি আঁকছি। এবার দ্রাঘিমা রেখা, আমি একটু আগে বললাম যে মূল মধ্যরেখার পূর্ব এবং পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানটির দ্রাঘিমা। তাহলে মূল মধ্যরেখা, আগে যেমন অক্ষাংশ আঁকার জন্য নিরক্ষরেখা আঁকলাম, এখন কিন্তু আমাকে মূল মধ্যরেখা আঁকতে হবে। এখন মূল মধ্যরেখাটা কি না, আমরা এই বিন্দুটাকে জানি সুমেরু বিন্দু এবং এই বিন্দুটাকে আমরা জানি কুমেরু বিন্দু। এই সুমেরু এবং কুমেরু তাহলে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত যে রেখাটি ইংল্যান্ডের গ্রিনিচ শহরের মানমন্দিরের উপর দিয়ে প্রসারিত হয়েছে, সেই রেখাটি হচ্ছে মূল মধ্যরেখা। এর মানও কিন্তু 0 ডিগ্রি। তার মানে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত এই মধ্যরেখাগুলোই হচ্ছে দ্রাঘিমা রেখা। কিন্তু 1884 সালে এক আন্তর্জাতিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত যে
অর্ধবৃত্তাকার, যে অর্ধবৃত্তাকার রেখাটি ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটাই হচ্ছে মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। আমি একটু আগেই বললাম এটাও কিন্তু কাল্পনিক রেখা। এই রেখাটা বিপরীত দিকেও রেখা আছে। আমি তোমাদেরকে গ্লোব দেখাচ্ছিলাম, গ্লোবে এই যে একটা রেখা আছে, এখানে মূল মধ্যরেখা আমি দেখাচ্ছি। দেখো যে এই যে ইংল্যান্ডের গ্রিনিচ শহরের পাশ দিয়ে গেছে এই রেখাটা, আমি এঁকেছি এই রেখাটা ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। এর বিপরীত দিকেও একটা রেখা আছে, কারণ আমি বললাম অর্ধবৃত্তাকার, বৃত্তাকার, পূর্ণ বৃত্তাকার নয়, উল্টো দিকে। এই উল্টো দিকের রেখাটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, যার মান হচ্ছে 180 ডিগ্রি। আমি যেটা আসছিলাম তোমাদেরকে, এখন দ্রাঘিমা ব্যাপারটা কি না, এই মূল মধ্যরেখার পূর্ব, আমরা জানি মূল মধ্যরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে, যেহেতু মূল মধ্যরেখার বিপরীত দিকে একটা রেখা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, আর দুটো রেখাকে একসাথে মিট করলে কিন্তু এখানেও একটা মহাবৃত্ত রচিত হয়, আর এই মহাবৃত্ত মানেই দুটো গোলার্ধে ভাগ হয়ে যায়। এবং এটা মূল মধ্যরেখার পূর্ব দিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ, আমরা পূর্ব গোলার্ধের বাসিন্দা, আমরা যেমন উত্তর গোলার্ধের বাসিন্দা ভারতবর্ষে, আমরা কিন্তু পূর্ব গোলার্ধে। আর নিরক্ষরেখার পশ্চিম দিকে যে দিকটা রয়েছে এই দিকটা হচ্ছে পশ্চিম, আর এই দিকটা হচ্ছে ইস্ট। এখন কোন একটা স্থান, এখন দ্রাঘিমা বুঝতে হবে তোমাকে কিন্তু, যে এই একটা আমি আরেকটা মধ্যরেখা এঁকে দিলাম। সবই দেখো, সব যে রেখাটাই আঁকবো কিন্তু সবই কিন্তু সুমেরু এবং কুমেরুকে ছেদ করবে, সবাই সবগুলো এক জায়গাতে মিলিত হবে। আমি এই একটা ভূপৃষ্ঠের উপর কোন একটা স্থান আমি দেখাচ্ছি এই জায়গাটাতে, এই কারণ একই দ্রাঘিমাযুক্ত স্থানগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে ভূপৃষ্ঠের উপর আমি একটা দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা এঁকেছি। এখান থেকে আমি একটা এটা নিরক্ষীয় তলে যে ডটেড লাইন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, কারণ ওই যে পেয়ারাটাকে কেটে ওই যে মাঝখানে একটা বিন্দু পাবে আর উপরটা তল, দুটো পেয়ারাটাকে কেটে দিলে একটা তল পেলাম। আবার ডেনড্রাইট দিয়ে চিটিয়ে দাও বা কুইক অ্যাকশন হবে, আবার চিটিয়ে দিলে ঠিক হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে আমি একটা কেন্দ্র, মানে এই স্থান থেকে এটা যদি আমি এ স্থান লিখি, এটা যদি সি হয় পৃথিবীর কেন্দ্র, এ স্থান থেকে কিভাবে না নিরক্ষীয় তল বরাবর, অ্যাকচুয়ালি নিরক্ষীয় তলের সমান্তরালে, যে কোনো সরলরেখা গেলেই সেটা সমান্তরালে হয়। সমান্তরালে একটা সরলরেখা আনলাম, মানে আঁকলাম বা টানলাম, এটাকে যেটা আমরা বলছি এই। আবার এই মূল মধ্যরেখা থেকে, এই যে মূল মধ্যরেখাটা যেটাকে আমি দেখিয়েছি 0 ডিগ্রি, এই রেখা থেকে আরেকটা সরলরেখা টানলাম কেন্দ্র পর্যন্ত, মানে ব্যাসার্ধ টানলাম। এটা আমি যদি বি দিই, তাহলে কোণ উৎপন্ন হলো BCA, কোণ BCA। এটার মান কত? এই কোণটা এর মান হচ্ছে, আমি ধরে নিলাম 88 ডিগ্রি, 88 ডিগ্রি, 88। অর্থাৎ এই দ্রাঘিমাটা হচ্ছে 88 ডিগ্রি পূর্ব, যেহেতু পূর্ব দিকে আছে, এটা পূর্ব দ্রাঘিমা রেখা। এই কোণটা অর্থাৎ ভূপৃষ্ঠের উপর অবস্থিত এই স্থানটা, ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন স্থান নিরক্ষরেখা থেকে মূল মধ্যরেখা থেকে কতটা পূর্ব এবং কতটা পশ্চিম দিকে অবস্থিত, সেটাই হচ্ছে সেই স্থানের দ্রাঘিমা। এখন একই দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলোকে যে এই যে একটা স্থানে যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখার দ্বারা যোগ করছি, সেই রেখাটাই হচ্ছে দ্রাঘিমা রেখা। এইরকম ভাবে পশ্চিমেও এইভাবে হবে। দেখো আরেকটা দেখো, আমি এঁকে দিচ্ছি এই। এখন বলবে এইটার কিভাবে কোনটা? আপনি তো এখান থেকে এটা দেখিয়ে দিলেন মূল মধ্যরেখা আর এই স্থানটা, এখান থেকে একটা কোণ টেনে নাও, এই যে এই বিন্দুটা থেকে একটা কোণ টেনে দিলাম এই পর্যন্ত,
এই যে কোণটা উৎপন্ন হবে এই কোণটার মান, কারণ মূল মধ্যরেখা একটা সরলরেখা টেনেছি এই স্থানটা থেকে, এই কোণটার মান হচ্ছে 20 স্থানটা। এটা যাই হোক না, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা 50 ডিগ্রি ওয়েস্ট হবে এই দ্রাঘিমা। এখন দ্রাঘিমা রেখাগুলো তাহলে টানবো কিভাবে? না, আমরা এইটাকে মূল মধ্যরেখা, তারপরে 1 ডিগ্রি পর পর অর্থাৎ মূল মধ্যরেখা থেকে, এটা মূল মধ্যরেখা, এই জায়গাটা এই যে আমি বলেছিলাম 0 ডিগ্রি মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি পর পর উভয় দিকে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকে যে 180 করে রেখা টানা যায়। যদিও 180 ডিগ্রি রেখাটা মানে একটাই রেখা, যেটা আন্তর্জাতিক তারিখ রেখা, অর্থাৎ পূর্ব দিকে। অর্থাৎ এই যে আমি যদি গ্লোবটা দেখাই তাহলে এই যে মূল মধ্যরেখা দেখাচ্ছিলাম, এই দিকেও 1 ডিগ্রি পর পর 1 ডিগ্রি পর পর উত্তর ও দক্ষিণ দিকে অর্ধবৃত্তাকার রেখা টেনে নেবো। এই দিকে পূর্ব দিকে 180, এই দিকেও কিন্তু 180 ডিগ্রি যে রেখাটা সেটা পূর্বও নয় পশ্চিমও নয়, সেটা একটাই রেখা। আর এই কমিয়ে দিলাম 1, কিন্তু মূল মধ্যরেখাও তো একটা দ্রাঘিমা রেখা, সেই জন্য আমি 180 প্লাস 180 প্রায় উভয় গোলার্ধে 360টা অর্ধবৃত্তাকার রেখা বা দ্রাঘিমা রেখা টানা হয়ে থাকে। এখন দ্রাঘিমা রেখাগুলোর বৈশিষ্ট্য কি? না অক্ষরেখার মতোই বলে দেবে, যেভাবে ছবি অনুযায়ী দেখো দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তার লাভ করেছে। ছবি অনুযায়ী দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার, আমি বলছিলাম উল্টো দিকে একটা আছে, অর্ধবৃত্তাকার। দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য, যেমন অক্ষরেখাগুলির দৈর্ঘ্য সমান নয়, নিরক্ষরেখা বেশি, পরিধি বেশি, তারপরে বিন্দুতে হয়ে গেছে, মেরুতে গিয়ে আস্তে আস্তে কমতে কমতে, এগুলো কিন্তু প্রত্যেকটা দৈর্ঘ্য সমান। দুটি অক্ষরেখার বলেছিলাম যে মধ্যবর্তী দূরত্ব সমান এবং অক্ষরেখাগুলি সমান্তরাল, এরা কিন্তু সমান্তরাল নয়, তারপর সবাই এখানে মিট করছে 2 মেরুতে এসে, অর্থাৎ এরা কিন্তু সমান্তরাল নয়। দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান। আবার একই দ্রাঘিমা রেখায় একই সময় সূর্যোদয় সূর্যাস্ত মধ্যাহ্ন হয়ে থাকে, তবে কোন দুটো দিন? না 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, ঠিক আছে, যেখানে এই দিন রাত্রি সমান বিষুব, মহাবিষুব এবং জলবিষুব, এই দুটো দিনে কিন্তু প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় একই সময় সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত হয়ে থাকে। একই দ্রাঘিমা রেখায় একই রকমের জলবায়ু বিরাজ করে না। তাহলে এইটা যদি একটা দ্রাঘিমা রেখা হয়, এখানে মেরু জলবায়ু, এখানে নিরক্ষীয় জলবায়ু, একই দ্রাঘিমা রেখায় একই জলবায়ু বিরাজ করে না। অর্থাৎ দুটোর যে বৈশিষ্ট্য আমি বললাম, উভয়ের মধ্যে তোমরা পার্থক্য কিন্তু করে নিতে পারবে। অক্ষরেখারও বৈশিষ্ট্য এবং দ্রাঘিমা রেখা বৈশিষ্ট্য। অক্ষরেখাগুলি বলছিলাম পূর্ণবৃত্তাকার, এগুলোকে বললাম অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তার লাভ করেছে, এরা কিন্তু উত্তর দক্ষিণে বিস্তার লাভ করেছে। অক্ষরেখাগুলি উত্তর এবং দক্ষিণের মান নির্ণয় করে, এরা কিন্তু পূর্ব এবং পশ্চিমের মান নির্ণয় করে। অক্ষরেখাগুলি বলেছিলাম পরস্পরের সমান্তরাল, এরা কিন্তু সমান্তরাল না। উভয়ের মধ্যে পার্থক্য তোমরা আলোচনা করে নিতে পারবে। এরপরে যেটা আমি আসবো, দ্রাঘিমা ও সময়। দ্রাঘিমার সাহায্যে সময় নির্ণয় করা যায়। তার আগে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম সহজে, মনে করে দেখো যে কালজুড়ি কোথায় অবস্থিত, অবস্থান নির্ণয়। দেখো তোমাকে বলেছিলাম, একটা জায়গা দিয়ে দিয়েছিলাম তোমাকে, এই জায়গাটা একটা বিন্দু দিয়ে দিয়েছিলাম, মনে করে দেখো।
এটা হচ্ছে কালজুড়ি। আমি বলে নিলাম যে এটাই যদি কালজুড়ি হয়ে থাকে, কে হয়ে থাকে, তাহলে দেখো কালজুড়ির উপর দিয়ে এখন এই 1 ডিগ্রি পর পর আমি একটা কোণ এঁকে দিয়েছিলাম, মনে করে দেখো পৃথিবীর কেন্দ্রে। এই কোণটার মান বলেছিলাম 23 ডিগ্রি। নিরক্ষরেখা থেকে উত্তর দিকে অবস্থান করছে, অর্থাৎ কালজুড়ি কে, এটা কে যদি হয়ে থাকে, কালজুড়ি নিরক্ষরেখা থেকে, এখন দেখো বলতে পারছি, কালজুড়ি নিরক্ষরেখা থেকে 23 ডিগ্রি উত্তর দিকে অবস্থিত। এবারে এই মূল মধ্যরেখা তুমি পেয়েছো বা আমরা টেনেছিলাম, মূল মধ্যরেখা মনে করে দেখো এটার মান হচ্ছে 0 ডিগ্রি, এটা মূল মধ্যরেখা। আবার মূল মধ্যরেখা থেকে এরকম 1 ডিগ্রি পর পর টেনে নিয়েছিলাম, দেখো এবারে কালজুড়ির উপর দিয়ে এই রেখাটা গেছে, ধরো এই যে এই রেখাটার মান আমি ধরে নিই 88 ডিগ্রি, যেহেতু পূর্ব দিক আছে ইস্ট, অর্থাৎ কালজুড়ি উপর দিয়ে কোন রেখাটার 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটা গেছে, আর কোন রেখাটা গেছে না এই রেখাটা, এই 23 ডিগ্রি নর্থ। অর্থাৎ কালজুড়ির অবস্থান হচ্ছে কালজুড়ি নিরক্ষরেখা থেকে 23 ডিগ্রি উত্তর এবং মূল মধ্যরেখা থেকে 88 ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত। অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ছেদ বিন্দুই হচ্ছে কোন স্থানের অবস্থান। তুমি যেটা বলেছিলে যে নড়রা অঞ্চলে, বাঁকুড়া জেলায়, তুমি এখন কিন্তু অবস্থানটা পেয়ে গেলে যে কালজুড়ি নিরক্ষরেখা থেকে 23 ডিগ্রি উত্তর এবং মূল মধ্যরেখা থেকে 88 ডিগ্রি পূর্ব দিকে অবস্থান করছে। দ্রাঘিমার সাহায্যে সময় নির্ণয় করা। তোমরা জানো যে দ্রাঘিমার সাহায্যে কিভাবে সময়, না তোমরা এর আগের চ্যাপ্টারে পৃথিবীর গতি যখন পড়েছিলে তখন তোমরা আহ্নিক গতিতে পড়েছিলে পৃথিবী একবার ঘুরতে সময় নেয়। পৃথিবী এই যে রয়েছে, তোমরা জানো পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঘুরছে, সূর্যকে সামনে রেখে এই অবস্থা। একবার এখানে স্টার্ট করেছিল, এখানেই ফিরে আসতে একবার আসতে সময় নেয় কত, না তোমরা জানো 24 ঘন্টা। এখন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, কিন্তু 24 ঘন্টা। তাহলে পৃথিবী একবার ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। পৃথিবী মানে কত ডিগ্রি, পৃথিবীর পরিধি কত, না তোমরা জানো এরকম, তোমরা জানো যে বর্তমানে বা বিভিন্ন জায়গাতে তোমরা দেখছো ডাক্তারদের গাড়িতে অনেক অ্যাম্বুলেন্স পেরিয়ে যাচ্ছে, রাস্তাতে যুক্ত চিহ্ন রয়েছে। ডাক্তারদের গাড়িতেও, স্বাস্থ্যকর্মীদের গাড়িতে যুক্ত চিহ্ন থাকে, দেখো একটা যুক্ত চিহ্ন, প্লাস চিহ্ন মানে একটা সমকোণ, দেখো দুটো সমকোণ, তিনটে সমকোণ, চারটে সমকোণ হলো। তাহলে 90 90 90 90 দুগুণে 180, 3 9 27, 270, 4 9 36, অর্থাৎ একটা যুক্ত চিহ্নকে যোগ করে দিলেই দেখো একটা পৃথিবী গঠিত হচ্ছে 360 ডিগ্রি। আর এই যুক্ত চিহ্নের মানুষরাই এই করোনা ভাইরাসের বিরুদ্ধে, নার্স থেকে শুরু করে একেবারে স্বাস্থ্যকর্মীরা, তারা কিন্তু করোনার বিরুদ্ধে একেবারে ফ্রন্ট লাইনে আছে। আমরাও কিন্তু এই ক্লাসে তাদেরকে স্যালুট করি, কারণ এই চারটে যুক্ত চিহ্ন, এই যুক্ত চিহ্ন থেকে পৃথিবী এসেছে, অর্থাৎ পৃথিবীর মানুষকে তারা কিন্তু পরিষেবা দিচ্ছে, তাদেরকে জীবনহানি থেকে বাঁচাচ্ছে এই ডাক্তাররা, তাদেরকে আমরা স্যালুট করি। আমরা যেটা বলতে চাইছি যে পৃথিবী মানে চারটে সমকোণ 360 ডিগ্রি, তারপরে 360 ডিগ্রি একবার ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। তাহলে 1 ডিগ্রি আমি একটু আগে দেখাচ্ছিলাম যে মূল মধ্যরেখা এখানে মূল মধ্যরেখা গেছে। তারপরে মূল মধ্যরেখায় যখন সূর্য উঠবে তারপরে দ্রাঘিমাতে কত হবে সব আমি আলোচনায় আসছি। দেখো 1 ডিগ্রি
একবার ঘুরতে সময় নেয় কত না 24/360 এত ঘন্টা সমান। দেখো আমি ঘন্টাকে মিনিট করে দিচ্ছি, 24/360 গণিত 60 এত মিনিট। তাহলে শূন্যতে শূন্যতে কেটে গেল, 6 6 36, 6 4 24 সমান দেখো 4 মিনিট আসছে। অর্থাৎ মূল মধ্যরেখায় যখন সূর্য উঠবে, ধরো সকাল 6টায় সূর্য উঠলো, মূল মধ্যরেখার পরের যে দ্রাঘিমা রেখাটা রয়েছে 1 ডিগ্রি পশ্চিম, তাহলে 4 মিনিট পর সেখানে সূর্য উঠবে। অর্থাৎ 6টা 4-এ সূর্য উঠবে। আমি দেখিয়ে দিচ্ছি, পৃথিবীকে ফ্ল্যাট দেখাচ্ছি। আমরা যে পৃথিবীর মানচিত্রটা বা এই যে ভারতবর্ষের মানচিত্র আমরা দেখাই, এই মানচিত্রগুলো আমরা ফ্ল্যাট দেখাই। কিন্তু আমি যদি কাগজ দিয়ে দেখাই তোমাদেরকে, দেখো যে আমি আসছি তার আগে এই জায়গাটা, তাহলে মানে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। আমি আসছি, দেখো একটা জায়গাতে 1 ডিগ্রিতে 4 মিনিট হলো। এবার দেখো আমি আসছি এই জায়গাতে, এটা মূল মধ্য। আমরা বলেছিলাম এই দিকেও 180 ডিগ্রি আছে, আন্তর্জাতিক তারিখ রেখা বিপরীত দিকে, আর এই দিকেও রয়েছে 180 ডিগ্রি। তাহলে এই মাঝে এই দিকটা ইস্ট, আর এই দিকটা আমি দেখাচ্ছি ওয়েস্ট, পশ্চিম দিক। এবার 1 ডিগ্রিতে কত? 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট হয়েছে। তাহলে 15 ডিগ্রির জন্য কত হবে? 4 গুণিত 15 সমান 60 মিনিট, মানে 1 ঘন্টা। ঠিক আছে, এখন তাহলে দেখো এই মূল মধ্যরেখা আমি ফ্ল্যাটে নিয়ে এসেছি, কারণ তোমাদেরকে একটা কাগজ দিয়ে দেখাচ্ছি। আমি তোমাদেরকে একটা কাগজ বের করি, তাহলে বুঝতে পারবে। এই যে একটা কাগজ, এই কাগজটা হচ্ছে মূল মধ্যরেখা 0 ডিগ্রি, এই দিকটা ইস্ট আর এই দিকটা ওয়েস্ট, এখানে রয়েছে 180 ডিগ্রি। এটা আন্তর্জাতিক, এই দিকেও রয়েছে ওয়েস্টের দিকে। আমরা লিখছি না ইস্ট ওয়েস্ট, কারণ একটাই রেখা, সেই জন্য এটা আন্তর্জাতিক তারিখ রেখা, এই 180 ডিগ্রি রেখা। এবার কাগজটাকে মুড়ে দাও, দেখো কাগজটাকে মুড়ে দিচ্ছি, এই এই দেখো গোল হয়ে যাবে, এই এই, কারণ আন্তর্জাতিক তারিখ রেখাটা একটাই রেখা। এটা যদি এটা মূল মধ্য রেখে দেখো, আর এই দিকটা ওয়েস্ট, এই দিকটা গোল হয়ে গেল। দেখো পৃথিবী দেখো গোলাকার হয়ে গেছে 180 ডিগ্রি। হ্যাঁ, আমাদের এই গোলাকার পৃথিবী, এই যে, কিন্তু আমরা এইভাবে দেখাচ্ছি। এখন আমরা যেটা আসছিলাম, যে তার মানে আমি এখানে 15 ডিগ্রি, 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা বলছিলাম, তাহলে এটা 15 ডিগ্রি। এখানে 30 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, এদিকটা ওয়েস্ট, এটা 30 ডিগ্রি, এটা ওয়েস্ট ওয়েস্ট, এটা ইস্ট ইস্ট। মূল মধ্যরেখা থেকে কটা বাজছে না? 12টা, দুপুর 12টা, 12টা বাজছে। তার মানে এখানে কটা বাজবে না? 1 ঘন্টা বেশি বাজবে পূর্ব দিকে। তার মানে এখানে 1 PM, এখানে 2 PM, তাহলে এখানে কম বাজবে 1 ঘন্টা। কত না? 12টার জায়গায় এখানে 11টা AM, আর এখানে 10টা AM। এইভাবে অঙ্কগুলো করতে হবে। আমরা এরপরে যেটা আসবো, স্থানীয় সময়, প্রমাণ সময়, প্রতিপাদ্য স্থান, আন্তর্জাতিক তারিখ রেখা এবং কিছু অঙ্ক সম্পর্কে আমি আসবো। স্থানীয় সময়, ও প্রমাণ
আমরা জানি যে কোনো দ্রাঘিমা রেখা মাথার উপর যখন সূর্য আসে তখন সেখানে হয় মধ্যাহ্ন বা দুপুর 12টা। আমি যেখানে ক্লাস নিচ্ছি এখানেও একটা বর্তমানে তো এইভাবে অক্ষাংশ দ্রাঘিমা যেভাবে নির্ণয় করা হয়েছে আমি দেখিয়ে দিলাম, এইভাবে নির্ণয় করা হয়। এখন তো জিপিএস সিস্টেমের মাধ্যমে এখন যে কোনো মোবাইল সেটে বা অন্য কোনোভাবে আমরা জিপিএস সিস্টেমের মাধ্যমে সবসময় আমাদের এখানে এই ডিএম অফিসে যেখানে আমি পাঠদান করছি এখানে অক্ষাংশগত দ্রাঘিমা সহজেই কিন্তু আমরা এখন পেয়ে যাবো, কিন্তু ওইভাবেই ব্যাপারটা এসেছে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে যখন মাথার উপর সূর্য উঠবে, এটা একটা দ্রাঘিমা রেখা, সে 22 ডিগ্রি 13 মিনিট 24 সেকেন্ডও হতে পারে। তো এই দ্রাঘিমার উপর আকাশে মধ্যাহ্ন সূর্য যখন আসে তখন আমরা বলি 12টা বাজছে। অর্থাৎ মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুযায়ী যে সময় নির্ণয় করা হয়ে থাকে সেটাকেই বলা হয় স্থানীয় সময়। আমি যেটা আসবো যে স্থানীয় সময় এই যে মধ্যাহ্ন সময় অর্থাৎ 12টা বাজছে, পরের দিন 12টা পর্যন্ত সময়টা হচ্ছে 24 ঘন্টা। আর এই সময়টাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা এএম আর একটা হচ্ছে পিএম। আমরা জানি পোস্ট মেরিডিয়ান, অ্যান্টি মেরিডিয়ান, এএম আর পিএম। এম অর্থাৎ আগেরটা, মধ্যাহ্ন মানে 12টা, দুপুর 12টার আগেরটা, বিফোর, অর্থাৎ রাত 12টা থেকে রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা হচ্ছে এম। আর দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সময়টা হচ্ছে পিএম। এরপরে আমরা আসবো, আমরা একটা দেশে প্রচুর দ্রাঘিমা রেখা, প্রচুর মধ্যরেখা প্রসারিত হয়েছে। তাহলে প্রত্যেকটা জায়গায়, যেমন আমাদের ভারতবর্ষ, দেখো ভারতবর্ষের এই জায়গা একেবারে কচ্ছ থেকে কোহিমা, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ, ভারত মাতা। যেখানে আমরা দেখছি যে ভারতবর্ষ, এই ভারত মাতার যে পা, যেখানে 3টে সমুদ্র দেখো স্নান করাচ্ছে, পা ধুয়ে দিচ্ছে ভারত মাতা। ভারতবর্ষকে আমরা ভালোবাসি, ভারতবর্ষের জন্য আমাদের গর্ব হয়। এই ভারতবর্ষ একটা বিশাল দেশ আয়তন, এই ভারত মাতার পা এখানে রয়েছে, যেখানে 3টে সমুদ্র দেখো, ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের জল প্রতিনিয়ত ভারত মায়ের পাকে কিন্তু ধুইয়ে দিচ্ছে। এই ভারত মাতার একেবারে কাশ্মীর, জম্মু কাশ্মীর মুকুটের মতো রয়েছে। এই ভারত মাতার একদিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, অন্যদিকে কচ্ছ থেকে কোহিমা, এই জায়গায় এত প্রচুর দ্রাঘিমা রেখা, প্রচুর। একটা করে দেখো, এটা দেখো কত ডিগ্রি, না এটা হচ্ছে 80 ডিগ্রি, এখানে রয়েছে 82, মানে মাঝে কত আছে, এরকমের প্রচুর স্থানীয় সময়। আমি এখানে ঘড়িটাতে মাথার উপর সূর্য আছে, ঘড়িটা মিলিয়ে নিলাম মধ্যাহ্ন 12টা, চলবে কি? আমরা দেখেছি যখন ক্রিকেট খেলা হয়, বিশেষ করে টেস্ট খেলা, এখন তো ডে নাইট মানে দিন রাত্রির হচ্ছে, আগে কিন্তু টেস্ট খেলা হতো এই ডেতে। এবং আমরা যখন দেখেছি যে কলকাতা, এই জায়গায় কলকাতায় খেলা শুরু হতো, মানে এই ক্রিকেট খেলতে গেলে একটা আলো লাগে, সূর্যের আলো, 9টার সময় এই আলোটা পাওয়া যেত। তাই 9টার সময় কলকাতায় একটা ক্রিকেট ম্যাচ শুরু হতো, কিন্তু সেই ম্যাচটাই যখন মুম্বাইয়ে শুরু হতো তখন 10:30, 11টা, কারণ ওই 11টার সময় ওই আলোটা পাওয়া যায়। কারণ পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্য উদিত হয় আর পশ্চিমের দেশগুলোতে বা পশ্চিমের জায়গাগুলোতে পরে। তাই আমাদের এখানে আগে সূর্য হয়, উদিত হয় এই নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে, এবং শেষে হয় গুজরাটে একেবারে। তাই এই যে ডিফারেন্স, এখন আমরা জানি এই সময়টাতে, এখন দেখবে 6:30টার সময় সন্ধে হচ্ছে। এখন মুম্বাইয়ে যাও 8টার সময় সন্ধে হচ্ছে ওদের ওখানে। কিন্তু একটা দেশ, এই বিশাল দেশে একাধিক স্থানীয় সময়, ফলে একটা দেশের ডাক, তার
রেডিও, টিভি, প্রশাসনিক কাজকর্ম সমস্ত চালাতে কিন্তু অসুবিধা হয়। তাই দেশের মাঝ বরাবর একটা দ্রাঘিমা, যেটা এলাহাবাদে এই যে 82 ডিগ্রি 30 মিনিট, এই দ্রাঘিমা অনুযায়ী 82 ডিগ্রি 30 মিনিট বা 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অনুযায়ী সেখানের যে সময়, সেই সময়টা সারা ভারতবর্ষের স্থানীয় সময় বা প্রমাণ সময়, এবং এই সময়েতে সবাইকে ঘড়ি মিলিয়ে নিতে হয় এবং এই সময়ের মাধ্যমেই দেশের সমস্ত কাজকর্ম চলে। আর এই সময়টাকেই বলা হয় প্রমাণ সময়। তাহলে প্রমাণ সময় কি না, কোনো দেশে একাধিক দ্রাঘিমা লেখা থাকে, ফলে একাধিক স্থানীয় সময় থাকে, ফলে দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, ট্রেন, বিমান এইসব চালাতে অসুবিধা হয়। ফলে দেশের মাঝ বরাবর যে রেখা অনুযায়ী সময় নির্ণয় করা হয় এবং সারা দেশের সমস্ত কাজকর্ম চলে, সেই সময়টাই হচ্ছে প্রমাণ সময়। আমাদের দেশে একটা প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা IST, ভারতের প্রমাণ সময়, এই সময়টা থাকলেও অনেক দেশে, যেহেতু দেশগুলো যদি পূর্ব পশ্চিমের বিস্তারটা যদি বেশি হয়, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন টাইম জোন থাকে। যেমন রাশিয়াতে 11টা স্ট্যান্ডার্ড টাইম ওদের মেনটেন করা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের 7টা, ভারতবর্ষ আমরা আমরা অদ্বিতীয়, আমরা অখণ্ড ভারতবর্ষের মধ্যে আছি। আমরা কিন্তু একটাই সময় ব্যবহার করছি, যেটা হচ্ছে এলাহাবাদের, যেটা এখন প্রয়াগরাজ হিসেবে পরিচিত হয়ে গেছে। এই এলাহাবাদের স্থানীয় সময়টাই সারা ভারতবর্ষের প্রমাণ সময় এবং এটাই ভারতবর্ষের IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এরপর আমরা যেটা আসবো, আমাদের এই ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, এই চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার। প্রতিপাদ্য স্থান, এরপরে আন্তর্জাতিক তারিখ রেখা আছে এবং দ্রাঘিমার সাথে সময়ের যে গাণিতিক সমাধান সেগুলো আছে। কিন্তু একটা ক্লাসের মধ্যে সমস্ত কিছু সম্ভব নয়, তাই আমি প্রতিপাদ্য স্থান বলে আমি আন্তর্জাতিক তারিখ রেখা এবং কয়েকটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। আমি দেখিয়ে দিয়েছিলাম 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট হয়। আমি অঙ্কের সূত্রগুলো আমি দিয়ে দেবো তোমাদেরকে, একটা কাগজে আমি রেডি করে নিয়েছি, সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। শুধু প্রতিপাদ্য স্থান আমি বলে নিচ্ছি। এখন প্রতিপাদ্য স্থান কাকে বলে না, কোনো স্থানের ঠিক বিপরীত স্থানটাকে প্রতিপাদ্য স্থান বলে। এটা ভূপৃষ্ঠ, পৃথিবী, এটা নিরক্ষরেখা, পৃথিবীর উপর অবস্থিত এই একটা স্থান, এটাই কালজয়ী। সেই হোক, তুমি বলেছিলে কালজয়ী, আমি কালজয়ী দিয়ে আসছি। কত কালজয়ীর অক্ষাংশ বলেছিলাম? 22 ডিগ্রি উত্তর, এই স্থানটা, এটা পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র থেকে বিপরীত দিকে, অর্থাৎ কে, এইটা হচ্ছে কে, অর্থাৎ কালজয়ী। কালজয়ী থেকে একটা সরল রেখা পৃথিবীর কেন্দ্র দিয়ে একেবারে বিপরীত দিকে, অর্থাৎ ব্যাস টানলাম। এই কেটা এই স্থানটাতে মিলিত হলো, অর্থাৎ K1। অর্থাৎ কালজয়ীর প্রতিপাদ্য স্থান হচ্ছে, অর্থাৎ কে এর প্রতিপাদ্য স্থান হচ্ছে K1। তাহলে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কাকে বলে? প্রতিপাদ্য স্থান। ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন স্থানের ঠিক বিপরীত স্থানটাকেই বলা হয় প্রতিপাদ্য স্থান, অর্থাৎ কে এর প্রতিপাদ্য স্থান K1। আবার উল্টোভাবে বলতে পারো K1 এর প্রতিপাদ্য স্থান হচ্ছে K। এখন এই কোণটা তোমরা জানো, সরল কোণ 180 ডিগ্রি, অর্থাৎ কোন স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে কত? 180 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? 4 মিনিট। তাহলে 180 ডিগ্রির জন্য কত হবে? কত হবে? 4 গুণিত 180, এত মিনিট সমান 720 মিনিট সমান দেখো 12 ঘন্টা। অর্থাৎ কোন স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হচ্ছে না? 12 ঘন্টা। এরপরে তাহলে আমরা যদি আসে যে কালজয়ীর পরীক্ষা দেয়, যে কালজয়ীর অক্ষাংশ কত না? 22 ডিগ্রি উত্তর। দ্রাঘিমা কত দেখিয়েছিলাম? 88 ডিগ্রি। আমি 88 ডিগ্রি 30 মিনিট ধরে দিলাম, বা 88.5 ডিগ্রি।
কি না পূর্ব। তাহলে কালজুড়ির অক্ষাংশ 22 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব হলে কালজুড়ির প্রতিপাদ স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা কত হবে? উত্তর থাকলেই দক্ষিণ হয় বা দক্ষিণ থাকলেই উত্তর হয়। অর্থাৎ কালজুড়ির প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে কত না 22 ডিগ্রি সাউথ, 22 ডিগ্রি নর্থ আছে সাউথ। কিন্তু এটাও পূর্ব থাকলে পশ্চিম হবে। দ্রাঘিমা কত হবে না পূর্ব থাকলে পশ্চিম হবে, কিন্তু এই কোণটা কত 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ দিতে হবে। অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস কত না 88 ডিগ্রি 30 মিনিট। পূর্ব থাকলে পশ্চিম হবে বলেছি, এখন বিয়োগ ডিগ্রি ডিগ্রি মিনিটে মিনিটে বিয়োগ দিতে হয়, তাই তো? দেখো অঙ্ক করার সময় পরে যখন অঙ্ক করবে তখন ডিগ্রিতে ডিগ্রিতে বিয়োগ দিতে হবে, মিনিটে মিনিটে বিয়োগ দিতে হবে। দেখে নাও এখানে দেখো আমরা 179 ডিগ্রি 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি নিয়ে নিয়েছি, মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট। দেখো মিনিটে মিনিটে বিয়োগ দিচ্ছি, কত 30 মিনিট, আর এটা হচ্ছে 1 দিতে 91 ডিগ্রি। এটা ইস্ট ছিল, কত হয়ে গেল ওয়েস্ট। অর্থাৎ আরেকবার আসছি, প্রতিপাদ স্থান কোন স্থানের ঠিক বিপরীত স্থানটাকে প্রতিপাদ স্থান বলে। ভূপৃষ্ঠের উপর অবস্থিত কালজুড়ি একটা স্থান। এই কালজুড়ি থেকে একটা সরল রেখা পৃথিবীর কেন্দ্র বরাবর টানলাম, বিপরীত দিকে K1 বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ ব্যাস টানলাম। আর এই K1টাই হচ্ছে কে এর প্রতিপাদ স্থান। আর এই কে এবং K1 এর মধ্যে যে কোণ উৎপন্ন হয়েছে এটা 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য। এবং যদি আমরা ইয়েতে সময় নিয়ে চলে আসি তাহলে দেখলাম আমরা 12 ঘন্টা। আবার যদি আমি বলছিলাম যে কালজুড়ির অক্ষাংশ 22 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব হলে এর বিপরীত স্থানের বা প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে 22 ডিগ্রি দক্ষিণ। কিন্তু 180 ডিগ্রি থেকে ওই মানটা বিয়োগ দিয়ে আমাদের ওয়েস্ট করে নিতে হবে, অর্থাৎ 91 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট। আমরা যেটা আসছিলাম যে এরপরে আন্তর্জাতিক তারিখ রেখা আছে, আমরা বলেই দিয়েছিলাম যে এটা যদি মূল মধ্যরেখা হয় এর বিপরীত দিকে যে রেখাটা রয়েছে এটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আমি বলে নিচ্ছি ছোট করে যে মূল মধ্যরেখার আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে না মূল মধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত। এই মূল মধ্যরেখা, এটা মূল মধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত 180 ডিগ্রি মান সম্পন্ন যে রেখাটাতে একটা তারিখে শুরু হয় বা একটা তারিখে শেষ হয় সেই রেখাটাকেই বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। কেন না তোমরা অঙ্কগুলো করতে করতে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে 15 ডিগ্রি 1 ঘন্টা, এইভাবে যখন যাবে তখন 180 ডিগ্রি দেবে, সময়ের পার্থক্য হচ্ছে মূল মধ্যরেখা থেকে যখন যাবে বা বিপরীত দিকে, কারণ পৃথিবী গোলাকার, আবার তোমাকে যে জায়গা থেকে শুরু করেছিলে সেই জায়গাতেই তোমাকে ফিরে আসতে হবে, এইখান থেকে শুরু করলে এই জায়গাতেই ফিরে আসতে হবে, তখন দেখবে তারিখ বার নিয়ে অসুবিধা দেখা দিচ্ছে। সেই জন্য এটাকে পূর্ব পশ্চিম কিছুই বলা হয় না, এটা আন্তর্জাতিক তারিখ রেখা। এবার কিছু গাণিতিক সমাধান আছে। আমরা জানি যে গাণিতিক সমাধানগুলো কি কি না কিছু অঙ্ক সূত্র আছে। দুটো স্থান যদি একই গোলার্ধে হয় তখন সেটা কি করতে হবে, অর্থাৎ দুটো স্থান যদি পূর্ব এবং পূর্ব বা পশ্চিমে পশ্চিমে থাকলে বিয়োগ করে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। কিন্তু একটা স্থান পূর্ব থাকলে, অর্থাৎ কলকাতা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, আর অঙ্কতে যদি থাকে পশ্চিম দিকের কোনো একটা স্থান যদি থাকে 15 ডিগ্রি পশ্চিম, তখন কিন্তু দ্রাঘিমার পার্থক্যের ক্ষেত্রে যোগ করতে হবে। সবসময় ডান দিকে গেলে সময় বাড়বে আর বাঁ হাতের দিকে গেলে সময় কমবে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে? এই সময় এই জিনিসগুলো যেমন দেখিয়েছি, এবং সাথে সাথে যেটা আমরা দেখিয়ে দিয়েছি তোমাদের কাছে সমস্ত যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট, এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করবে। এবং সাথে সাথে আমি যেটা একটা অঙ্ক দিয়েছি যে কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব যখন সকাল 10টা স্থানীয় সময়, তখন নিউ ইয়র্কে 74 ডিগ্রি পশ্চিম, অর্থাৎ কলকাতার ঠিক বিপরীত দিকে অবস্থিত নিউ ইয়র্ক
আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি যেখানে করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে, ভারতবর্ষে যত করোনা আক্রান্ত হয়েছে বা ভারতবর্ষে যত চিকিৎসাধীন তার থেকে বেশি মৃত্যু যেখানে হয়েছে সেই নিউ ইয়র্কের মানুষ কিন্তু লড়াই করছে। সেই নিউ ইয়র্কে স্থানীয় সময় কত হবে এটা আমরা দেখছি। তাই আমরা সবাইকে বলছি, যারা তোমরা আছো বাড়িতে, তোমরা কিন্তু মাস্ক পরে থাকবে এবং সাথে সাথে তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে। সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা থাকবে। তোমরা কিন্তু ঘর থেকে না বেরোনোই ভালো। তোমরা বারবার হাত ধুবে। আমরা কিন্তু এই সমস্ত করলে, তোমরা যদি এই সব করো, আমরা যদি সবাই করি, আমরা করোনার বিরুদ্ধে অবশ্যই জিততে পারবো এবং আমরা বলতে পারবো যে করোনাকে আমরা নির্মূল করতে পারবো এবং আমরা সবাই বলবো উই শ্যাল ওভারকাম সামডে, আমরা করব জয় নিশ্চয়।